নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প টাক। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প টাক। টাকটা নির্ঘাত পড়বে, আর কোনো আশা নেই পরিতোষ সেনের। রোজ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার মাথার অগ্রভাগ অধিকার করে টাক আসছে। সামনের চুলগুলি আস্তে আস্তে পাতলা হতে হতে অদৃশ্য হবার জো হয়েছে। তালু এখন প্রায় পরিষ্কার দেখা যায়। স্ত্রী নির্মলা হেসে বলে, আর কি, তোমার চিরুনিও দরকার হবে না, সেলুনে যাওয়ারও দরকার হবে না, অনেক টাকা বেঁচে যাবে। আমার সে কপাল নয় যে তোমার টাকে ঝাঁকে ঝাঁকে টাকা আসবে, তবে শেষ বয়স পর্যন্ত 5 টাকা বাঁচবে ঠিকই। কিন্তু সেই সান্ত্বনায় কি প্রাণ বাঁচে? এই 40-এই যদি সারা মাথাটা টাকের হাতে তুলে দিতে হয়, তাহলে বয়সটাকে দেখাবে ঠিক 50-এর মতো। বনে যাওয়া ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না। টাক পড়লে চলবে না পরিতোষের। কিন্তু চুলগুলি যতই উল্টে রাখতে চেষ্টা করুক পরিতোষ, সেগুলি কিছুক্ষণ বাদে নিঃশব্দে সরে আসে। যুবক, বৃদ্ধ, তরুণী, প্রৌঢ়া, ব্যাপারটা সকলেরই চোখে পড়ে। কিন্তু চোখে পড়লেই কি সে কথা বলতে হয়? এ যুগের মানুষের চক্ষুলজ্জা গেছে, জিভের সংকোচও নেই। কথাটা সবাই বলে, বালক থেকে বৃদ্ধ পর্যন্ত। পরিচিত তরুণী মেয়েরা কিছু না বললেও মুখ ফিরিয়ে নেয়। পরিতোষ বেশ বুঝতে পারে তারা মুখ ফিরিয়ে হাসে, আর ভিতরে ভিতরে বুকটা পুড়ে যায় পরিতোষের। 8 বছরের ভাইপো নন্দু বলে, জ্যাঠামণি, তোমার টাকটা আরও বেড়েছে। রোজ ভোরে উঠে তোতা পাখির মতো এই কথাটি নন্দু শোনাবেই শোনাবে। ব্যাটা যেন তার জ্যাঠার মাথার টাক গজ ফিতে দিয়ে রোজ মনে মনে মেপে মেপে দেখে। নন্দুর কথা শুনে বাড়ির সবাই মুখ টিপে হাসে, কিন্তু পরিতোষ মন খুলে হাসতে পারে না। মুখখানা তার গম্ভীরই হয়ে যায়। এমনকি কোনো কোনো দিন ইচ্ছা করে ঠাস করে ওর গালে একটা চড় কষিয়ে দিয়ে বলে, ও কথা তোকে বলতে বলেছে কে রে? কিন্তু পরিতোষ নিজেই বোঝে ও কথা ওকে জিজ্ঞাসা করে লাভ নেই। ও যা দেখে তাই বলে। কাগজের রিপোর্টাররা যেমন যা দেখে তাই লেখে। পরিতোষের বুড়ো মাও বলেন, তাই তো বাপু, এ ব্যাধি তুই কোত্থেকে আনলি তুই জানিস? টাক তো আমাদের বংশে ছিল না। 60 বছর বয়স পর্যন্ত ওর মাথায় কত ঘন চুল ছিল। শ্বশুরকে দেখেছি, দাদা শ্বশুরকে দেখেছি, সবারই বুড়ো বয়স অবধি ঝাঁকড়া বাবরির চুল ছিল মাথায়। তোর যে অকালে কেন এমন করে চুলগুলি গেল কিছু বুঝতে পারি নে বাপু। পরিতোষ গম্ভীর মুখে বলে, তাহলে আমার আমল থেকেই বংশের একটা কলঙ্ক শুরু হলো। মা বলেন, বালাই, কি যে মাথামুন্ডু বলিস তার কিছু ঠিক নেই। টাক পড়লে কি মানুষ পচে যায়? নির্মলা আড়ালে এসে বলে, পচে যায় না, তবে টনক নড়ে, বোঝা যায় বয়স বেড়েছে। স্বামীর দিকে তাকিয়ে হাসে নির্মলা। জল পড়ে পাতা নড়ে, টাক পড়ে টনক নড়ে। মিলটা কেমন হলো বলো তো? পরিতোষ বলে, চমৎকার। এর পরের মিলটা কি জানো? স্ত্রীর পিঠে কিল পড়ে,
দাম্পত্যের ভিত নড়ে। কথাটা ঠিক ঠাট্টার মতো শোনায় না, একটু যেন ঝাঁঝ ফুটে ওঠে। এবার নির্মলা গম্ভীর হয়। স্বামীর টাকের জন্য ভিতরে ভিতরে তার দুঃখ কম হয়নি। টাক সে দু চোখে দেখতে পারে না, অথচ এখন থেকে নিত্য অনুক্ষণ দেখতে হবে। এখন থেকে সেই ব্যবস্থাই হয়েছে। কিন্তু উপায় যখন নেই, নিরুপায়ের হাহাকার তুলেই বা কী হবে? তার চেয়ে ব্যাপারটাকে হাসি তামাশায় ভুলে থাকাই ভালো। কিন্তু পরিতোষ তার টাক নিয়ে তামাশা সহ্য করতে পারে না। এ প্রসঙ্গ উঠলেই চটে যায়। পরিতোষের ছেলেমেয়েরা বড় হয়েছে, তারাও বাবার চটা মেজাজের জন্যে আড়ালে আবডালে মাঝে মাঝে হাসে, আবার কখনো বা বিরক্তও হয়। টাক তো শহরে আজকাল অনেকেরই পড়ে, কিন্তু বাবার মতো ম্যানিয়া কারও হয় না। ম্যানিয়াই বটে। মাথা ভর্তি যখন চুল ছিল পরিতোষের, তখন দিনে একবার আঁচড়াতো কি আঁচড়াতো না, কিন্তু এখন দিনের মধ্যে অন্তত 5 বার আঁচড়ায়। এ হলো বাড়ির হিসাব। পথে, ট্রামে, বাসে, স্টুডিওতে কতবার যে আঁচড়ায় তার কে দেখতে যায়। ছোট একখানা চিরুনি সর্বদা পকেটে রাখে পরিতোষ। যখন সময় পায় তখনই পাতলা চুলকগাছিকে পিছনের দিকে ঠেলে ঠেলে রাখে। কিন্তু তারা তা থাকবে কেন? আজকাল এই অগ্রগতির যুগে পিছনে পড়ে থাকতে চায় কে? চিরুনি ছাড়াও পাড়ার ডাক্তার বন্ধুর পরামর্শ নেয় পরিতোষ। তিনি যে বিশেষ কোনো ভরসা দিতে পারেন তা নয়। তিনি বলেন, আরে মশাই, টাকের যদি কোনো ওষুধই থাকবে তাহলে আমেরিকার প্রেসিডেন্ট আইসেনহাওয়ার থেকে রাশিয়ার ক্রুশ্চেভ আর আমাদের নবপঞ্চশীল প্রবর্তা পণ্ডিত নেহেরু কারুরই ও বস্তু থাকতো না। তাঁরা কি গোপনে গোপনে 2-4 ডিসপেন্সারি ওষুধ শেষ করেননি ভেবেছেন? টাক একবার পড়তে শুরু করলে চুলে তা আর ঢাকা যায় না। আসলে টাক একমাত্র টাকায় ঢাকে, আর ঢাকে যশের মুকুটে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত নাগরিকের পক্ষে ও 2 বস্তুই দুর্লভ। বাকি থাকে সোলার হ্যাট আর টুপি। কিন্তু সেগুলি পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছে পরিতোষ, তাতে তাকে আরও বিশ্রী দেখায়। স্ত্রীও মুখ নাড়া দিয়ে বলে, ও আবার কি ঢং! টাকের জন্য অতটা চিন্তাগ্রস্ত হতো না পরিতোষ যদি সে ডাক্তার, উকিল, প্রফেসর কি লেখক টেখক কিছু একটা হতো। তাদের মাথার ভিতরের কাজটাই লোকে দেখে, ওপরের দিকে বড় একটা তাকায় না। কিন্তু পরিতোষের যা বৃত্তি, তাতে দেহটাকে অত তুচ্ছ করা চলে না। তার পা থেকে মাথা পর্যন্ত সুশ্রিতা বজায় রাখতে হয়। পরিতোষ অভিনেতা। চিত্রে, মঞ্চে 2 জায়গাতেই সে অবতরণ করে। নায়কের পাঠ সে এ পর্যন্ত পায়নি বটে, চেহারাটা মোটামুটি দর্শনীয় বলে সে নায়িকার উপপতি কি উপপ্রেমিকের রোলটাই পায়। শেষ পর্যন্ত অবশ্য তাকেই হারতে হয়। নায়কের হাতে লাঞ্ছনা, পৌরাণিক কি ঐতিহাসিক নাটক হলে মৃত্যু কি নায়িকার প্রত্যাখ্যান তাকে সহ্য করতে হয়। নাট্যকার আর ডিরেক্টর যদি উদার হৃদয় হন, কখনো কখনো তার ভাগ্যে একটি কনসোলেশন প্রাইজ জুটে যায়। নায়িকার বোন কি বান্ধবীর সঙ্গে তারও মিলনের আভাস থাকে। তাই চেহারা নিয়ে, নিজের এই টাক নিয়ে চিন্তা হয়েছে পরিতোষের। অবশ্য টাকে কিছুই আটকায় না।
মেকআপ রুমে গিয়ে এই টাকের ওপরই সে বেশ বাবরি চুল পরতে পারে। তখন তার কেশকলাপ দেখে দর্শক আর প্রিয় দর্শিকারা সবাই মুগ্ধ। কিন্তু মেকআপ রুমের আগে আছে ডিরেক্টরের ঘর। দর্শকদের আগে আগে তাঁর শানিত চোখ। পরিতোষকে তার পছন্দসই রোল দেওয়ার আগে তিনি সেই চোখ একবার বুলিয়ে নেন। দৃষ্টিটা টাকেই আটকা পড়ে যায়। মাথার নিচে যে তার প্রশস্ত কপাল, আয়ত চোখ আর উন্নত নাসিকা রয়েছে, তরুণ ডিরেক্টর তা যেন দেখেও দেখতে চান না। তিনি হেসে বলেন, ওই রোলে কি আপনাকে মানাবে? রোলটার পক্ষে আপনাকে যেন একটু বেশি এল্ডারলি দেখায়। যে টাককে ঢাকবার জন্যে পরিতোষ সদাই ব্যস্ত, তাকে ডিরেক্টরের সামনে সকলের আগে সে নিজেই উন্মোচিত করে। হেসে বলে, সে স্যার আমার এই টাকের জন্যে, ওটা আমি মেকআপে ঢেকে নেব। কোনো ডিরেক্টর কনভিন্সড হন, কেউ বা হন না, আর তার ফলে মনোপুত পার্টটি হারাতে হয় পরিতোষকে। আচ্ছা জ্বালা হয়েছে। আজকাল হারাবাড়ি কথা। তরুণী অভিনেত্রীরা আগে বেশ রঙ্গরসিকতা করত, কাছে এসে বসত, হাসত, গল্প করত। কিন্তু তরুণীরা উদাসীন হতে শুরু করেছে। আজকাল প্রৌঢ়া আর বৃদ্ধার দলই পরিতোষের যা একটু খোঁজখবর নিতে আসেন। কিন্তু যারা এলে তার অভিনয় রসোত্তীর্ণ হয়, তারা আর আসতে চায় কই? আসত যদি সে সাধারণ অভিনেতা না হয়ে স্বয়ং ডিরেক্টর হতো, কি অনন্য সাধারণ অভিনেতা হতো, কি প্রডিউসার ডিস্ট্রিবিউটার হতে পারত। পরিতোষ জানে তার টাকেই সব আটকায়। তার যশের মুকুটও নেই, অর্থের পাগড়িও নেই। তার টাক আর ঢাকে না। কর্পূর বাসিত তেল, গন্ধবিহীন অবিমিশ্র খাঁটি তেল কত যে মেখে দেখল পরিতোষ, কিছুতেই কিছু হলো না। বিনা তেলে থেকে দেখল তাতে মাথা ধরল, রইল দাঁত চেপে। তেল না মাখলে মাথায় যদি জট পড়ে সেও আচ্ছা। টেকো হওয়ার চেয়ে সে বাকি জীবন না হয় জটাধর হয়েই কাটিয়ে দেবে। কিন্তু কোথায় জটা? জট শুধু জীবনে আছে, মাথায় নেই। বিনা তেলেও চুল ওঠা বন্ধ হলো না পরিতোষের। সেদিন স্টুডিওতে রিহার্সাল ছিল, কিন্তু ডিরেক্টর অসুস্থ হয়ে পড়ায় সব পণ্ড হলো। অন্য অভিনেতা অভিনেত্রীরা যে যার কাজে কি আড্ডায় চলে গেল। পরিতোষেরই চোখের সম্মুখ দিয়ে সব জোড়ায় জোড়ায় বেরোলেন। বিজোড় পরিতোষ ডিরেক্টরদের পাশের প্রশস্ত ঘরখানায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। চাকরকে ডেকে বলল চা আনতে। 7-5 ভাবছে। অভিনেত্রী যশোমতী এসে ঢুকল, অসংকোচে পাশে এসে বসল। হেসে বলল, একা একা কি করছেন পরিতোষবাবু? পরিতোষ বলল, ঘরের বাইরে দোকা থাকবার দিন তো ফুরিয়ে এলো, একাই আছি। আপনি যে এখানে, 2 নম্বর ফ্লোরে আজ শুটিং আছে না আপনার? যশোমতী বলল, আছে, কিন্তু আমার সিনটা 4টের আগে হবে না। আপনার সঙ্গে কটা কথা বলতে এলাম। পরিতোষ বলল, বসুন, চা আনাই? যশোমতী হেসে বলল, তাহা আনাতে চান আনান। হাসলে যশোমতীকে বেশ সুন্দর দেখায়। সুগঠিত ঝকঝকে দাঁত, মুখখানি ভরাট, ডোলটি পানের মতো, রক্ষা যে পানের ডিবার মতো নয়, রং শ্যামলা। এই 35-36 বছর বয়সে বেশ একটু ডিরেক্টরের চোখেই পরিতোষ একটু দেখে নিল
এই বিগত যৌবনা অভিনেত্রীকে, যদিও জানে ওই চোখটুকুই শুধু। চিত্রজগতে এই বাঞ্ছিত সম্মানিত পদটি সে কোনোদিনই পাবে না। যশোমতী অভিনয় জীবনে বিশেষ উন্নতি করতে পারেনি। পরিতোষের মতোই দ্বিতীয় সারির নিচের ধাপে রয়ে গেছে। একবার বুঝি হিরোইনের রোলে চান্স পেয়েছিল, তারপর গড়িয়ে গড়িয়ে আবার নিচে পড়েছে। এখন মাসি আর দাসীর ভূমিকার বয়স এলো। দুজনের একই দশা। চা খেতে খেতে পরিতোষ বলল, হ্যাঁ, কি বলবেন বলছিলেন? যশোমতী আর একটু কাছে এগিয়ে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা, আপনি তো টাকের জন্যে নানা রকম তেল আর ওষুধ টষুধ ব্যবহার করে দেখেন। আবার টাক? যশোমতীর মুখেও টাক? পরিতোষ আঙুল দিয়ে চুল কগাছিকে পিছনের দিকে ফের উল্টে রাখবার বৃথা চেষ্টা করে অপ্রসন্ন স্বরে বলল, হ্যাঁ করেছি, তাই কি? যশোমতীর সাগ্রহে জিজ্ঞাসা করল, কিছু ফল পেয়েছেন? নিজের হার কে স্বীকার করে? পরিতোষ বলল, কিছু কিছু পেয়েছি বই কি, তাই কি? যশোমতী বলল, আমি বড় বিপদে পড়েছি। পরিতোষ লুব্ধ দৃষ্টিতে চেয়ে দেখল যশোমতীর মাথায় এখনও বিপুল চুল। এখনও ওকে অরণ্যকুন্তলা বলা যায়। আর যাই হোক, বিপদ ওর কুন্তলগত নয়। জরা এখনও ওর চুলের মুঠি ধরেনি। পরিতোষ বলল, কি হয়েছে আপনার? যশোমতী বলল, আর বলবেন না, আমার বড় মেয়েটির মাথার চুল সব উঠে যাচ্ছে। তা কি পড়বে নাকি? পরিতোষ বলল, সে কি, কত বয়স হলো আপনার মেয়ের? যশোমতী বলল, এই তো 18 উতরে আষাঢ়ে 19-এ পড়েছে। স্কুল ফাইনাল পাশ করেছে। দেখতে টেকতে ভালোই, চালাক চতুরও বেশ। মাস্টার রেখে গানও শিখিয়েছিলাম। কিন্তু কী যে রোগ হয়েছে চুলের! মাথার সামনের দিকের চুল সব উঠে শেষ হয়ে গেল। পছন্দ মতো পাত্র পাচ্ছি নে। যে দেখে সে আর এগোয় না। পরিতোষ বিস্মিত হয়ে বলল, সে কি, কেন এমন হলো বলুন তো? যশোমতী বলল, কি করে বলবো বলুন, কত ডাক্তার কবরেজ করলুম, কিছুতেই কিছু হচ্ছে না। মেয়ে তো কেঁদে কেঁদে অস্থির। লজ্জায় কোথাও বেরোবে না, কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না। আচ্ছা বিপদ হয়েছে। আমি রাত দিন ভগবানকে ডাকছি, ভগবান, আমার মাথার চুলের দরকার নেই, আমার সব চুল নিয়ে ওই মেয়েটাকে দাও, ও ভালো হোক। হ্যাঁ, আপনি কোন ওষুধে উপকার পেয়েছিলেন বলুন তো? পরিতোষ আস্তে আস্তে একটু একটু করে বলল যে সে কোনো তেল কি ওষুধেই উপকার পায়নি। কিন্তু পরিতোষ না পেলে কি হবে? যশোমতীর মেয়ে সুরঞ্জনা নিশ্চয়ই পাবে। এত অল্প বয়সে টাক পড়ে না। এ নিশ্চয়ই সাময়িক কোনো ব্যাধি, চিকিৎসা করলে সেরে যাবে। পরিতোষ যশোমতীকে আশ্বাস দিয়ে বলল, সারবে সারবে, নিশ্চয়ই সারবে। আহা, এই জন্য বেচারার বিয়ে হচ্ছে না। এত সুন্দরী, শিক্ষিতা, গুণবতী মেয়ে। গভীর মমতা আর সহানুভূতি নিয়ে যশোমতীর সঙ্গে তার মেয়ের চুল ওঠা নিয়ে আলোচনা করতে লাগলো পরিতোষ। টাক কথাটা কুশ্রী আর অপয়া বলে সেই শব্দটা উচ্চারণ পর্যন্ত করল না। দু একটা তেলের নাম করল, ওষুধের নাম করল, দু একজন ভালো ডাক্তার দেখাবার
পরামর্শ দিল। দস্যু দুর্বৃত্ত সৌন্দর্য হন্তা টাকের হাত থেকে পরিতোষেরই মেয়ের বয়সী একটি সুন্দরী তরুণীকে কি করে রক্ষা করা যায় তার উপায় বার করতে ব্যস্ত হয়ে পড়ল পরিতোষ। নিজের কথা তার আর মনেই রইল না। এতক্ষণে তার টাক ঢাকা পড়ল। এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প টাক।